সেই ছোটবেলা থেকেই রাঙা মামার বাড়ি আমার খুব প্রিয় একটা জায়গা। রাঙা মামা মায়ের একমাত্র ভাই। সেখানে সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা হলো রিঙ্কি, আমার মামাতো বোন। রিঙ্কি আমার থেকে মাত্র 6 মাসের ছোট হওয়াতে দুই বোনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। একটু ভীতু ভীতু আর খুব সরল বোনটাকে আমি ভালোবাসি খুব। কিছুদিন আগেই রাঙা মামার বাড়িতে এসেছি আমরা। এক দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর রিঙ্কি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ রিঙ্কি ফিসফিস করে বলল, জানিস দি ভাই, একটা কথা তুই ঠিকই বলিস, কিছু কিছু ছেলে এমন অসভ্য হয়। মানে? আমি অবাক হলাম। বলছি, তুই কিন্তু কাউকে বলিস না। প্রায় স্কুলে আসা যাওয়ার পথে বা টিউশনে যেতে আসতে 2-3টে ছেলেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখি। আমাকে দেখলেই অসভ্যের মতো তাকায়, নোংরা কথা বলে, বিশ্রী গান গায়, খুব ভয় করে। সে কি রে? হ্যাঁ, ভয় করে আমার। ভয় পাস না, এই অসভ্যগুলোকে ইগনোর কর। কদিন আর ঘেউ ঘেউ করবে, ঠিক থেমে যাবে একদিন। হ্যাঁ, তাই তো করছি, বলল রিঙ্কি। সেদিনের মতো প্রসঙ্গটা চাপা পড়ে গেল। কিছুদিন পরে রিঙ্কি আমাকে নিয়ে ওর এক বান্ধবীর বাড়িতে গেল। ফিরে আসতে সন্ধে পেরিয়ে গেল। তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম দুজনে। কলকাতার মতো এখানে রাস্তায় মানুষের ভিড় থাকে না, চারপাশ ফাঁকা। রাস্তার মোড়ে এসে আমার হাত খিমচে ধরল রিঙ্কি। চাপা গলায় বলল, দি ভাই, ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে দেখ। রাস্তার অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে ঝাঁকড়া গাছটার নিচে 3টে ছেলে দাঁড়িয়ে আছে। রিঙ্কির হাত চেপে ধরে ফিসফিস করে বললাম, ভয় পাস না, আমরা দুজন আছি, ওরা কিছু করবে না। যদিও ভয় আমিও পাচ্ছিলাম, কিন্তু রিঙ্কিকে সেটা বুঝতে দিলে ও আরও ভয় পেয়ে যাবে, যা ভীতু। রিঙ্কির হাত ধরে ছেলেগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছি। হঠাৎ পথ আটকে দাঁড়ালো ওরা। চোখ মুখ স্বাভাবিক লাগছিল না ওদের। আমি রিঙ্কিকে আড়াল করে দাঁড়ালাম। বুঝলাম ভয় পেলে চলবে না, তাতে বদমাশগুলো আরও বাড়াবাড়ি করবে। কড়া গলায় বললাম, কি ব্যাপার, রাস্তা আটকেছ কেন? পথ ছাড়ো, নইলে কিন্তু। পথ তো ছাড়ব না, এসো না আমাদের সাথে একটু বসো। ছেলেটা বিকৃত ভঙ্গিতে হেসে উঠল। ওর মুখ থেকে বিশ্রী গন্ধ আসছিল। গা গুলিয়ে উঠল আমার। এক ধাক্কায় ছেলেটাকে সরিয়ে দিয়ে রিঙ্কির হাত ধরে এগোতে গেলাম। সঙ্গে সঙ্গে একটা ছেলে রিঙ্কির হাত চেপে ধরল, 2 চোখে অশ্লীল ইঙ্গিত। রিঙ্কি কেঁদে ফেলল এবার। ভয়ে থরথর করে কাঁপছিল ও। আমি প্রাণপণে রিঙ্কির হাত ধরে দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। আপনা থেকেই গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো, বাঁচাও বাঁচাও। আমার চিৎকারে কোণের বাড়িটা থেকে বেরিয়ে এলো কেউ, চিৎকার করল, কি হচ্ছে ওখানে? ভড়কে গিয়ে ছেলে 3টে ছুটে পালালো। আরও অনেক লোক ছুটে এসেছে ততক্ষণে। সবাই মিলে আমাদের বাড়ি পৌঁছে দিল। রিঙ্কি তখনও ভয়ে ফ্যাকাশে হয়ে আছে, আমিও আতঙ্কে দিশেহারা। রাঙা মামা সবটা শুনলেন। তার মুখ কঠিন হয়ে উঠল, চোখ দুটো জ্বলতে লাগলো রাগে। দাঁতে দাঁত চেপে বললেন, এরকম ভীতু হলে চলবে কি করে? দাঁত নখ বের করতে শেখো এবার, নইলে ওই হায়নাগুলোকে উচিত শিক্ষা দেবে কে? রাঙা মামি ধমকে উঠলেন, কী সব বলছো তুমি? এইটুকু মেয়ে কি করে পারবে ওই অসুরদের সাথে? এই মানসিকতার জন্যেই তো অসুরেরা বেড়েই চলেছে। কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতেই হবে। জবাব দিলেন না মামি। আমি বুঝতে পারছিলাম রাঙা মামা ভয়ানক রেগে গেছেন। অপমানের জ্বালা আমার বুকেও আগুন ধরিয়ে দিচ্ছিল। রিঙ্কিকে দেখে কিছু বুঝতে পারছিলাম না, সে তখনও ভয়ে জড়সড় হয়ে আছে। পরদিন রাঙা মামা পুলিশে কমপ্লেন করলেন। তারপর থেকে ছেলে 3টেকে আর দেখা গেল না। স্বস্তির শ্বাস ফেললাম আমরা। কলকাতায় ফিরে এলাম কিছুদিন পর। ঘটনাটা কিন্তু মাথা থেকে গেল না। এরপর রাঙা মামার বাড়িতে গেলেও খুব সাবধানে রাস্তায় বেরিয়েছি। ক্লাস 12-এর পরীক্ষা শেষ হবার পর রাঙা মামার বাড়িতে গেলাম আবার। রিঙ্কি এসে জড়িয়ে ধরল আমায়।
কেমন আছিস দিভাই? ভালো রে, কিন্তু তুই দিন দিন এত সুন্দর হচ্ছিস কি করে? ধ্যাত, লজ্জা পেল রিঙ্কি। হেসে ফেললাম আমি। দুপুরে খাওয়ার পর রিঙ্কির সঙ্গে অনেক গল্প হচ্ছিল। পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছিল দুজনেরই। বিকেলে রিঙ্কি বলল, চল দিভাই, নদীর পাশ থেকে ঘুরে আসি, খুব ভালো লাগবে। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। বললাম, না রে, বাদ দে, ঘরেই থাকি। না কেন? চল চল। আরে, আমাকে কথা শেষ করতে দিল না রিঙ্কি। ভয় পাচ্ছিস? ধুর, আর কিছু হবে না, চল তো। রিঙ্কির পীড়াপিড়িতে চললাম ওর সাথে। নিজের সাইকেলের পেছনে আমাকে বসিয়ে রিঙ্কি ছুটছিল নদীর দিকে। নদীর কাছে পৌঁছে সত্যি মন ভালো হয়ে গেল। অস্তগামী সূর্যের রঙে পুরো আকাশটা তখন রাঙা হয়ে আছে। নদীর জলে তারই ছায়া পড়েছে। ফুরফুরে বাতাস, পাখির ডাক, কি যে ভালো লাগছিল। নদীর ধারে এক জায়গায় গুছিয়ে বসলাম দুজনে। বসে থেকে গল্প করছিলাম। হঠাৎ পেছন থেকে হেঁড়ে গলায় চিৎকার ভেসে এলো, আরে হেবো, দেখ দেখ, মাল দুটোকে দেখ, হেব্বি কিন্তু, কি কপাল মাইরি, চল প্রেম করি। আমি চমকে উঠলাম। দেখি দুটো ছেলে এগিয়ে আসছে আমাদের দিকে। ভয় পেয়ে গেলাম। রিঙ্কি উঠে দাঁড়ালো। চল দিভাই, বাড়ি ফিরব। পাশে দাঁড় করিয়ে রাখা সাইকেলটা নিয়ে রওনা হলো রিঙ্কি। কিন্তু ছেলে দুটো লাফিয়ে সামনে চলে এসেছে ততক্ষণে। কোথায় যাচ্ছ বেবি? একটু বসো প্লিজ। শিউরে উঠলাম আমি। রিঙ্কি দেখি শক্ত মুখে সাইকেল নিয়ে ওদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। একটা ছেলে হঠাৎ সাইকেলের হ্যান্ডেল চেপে ধরল। হ্যাঁ হ্যাঁ করে হাসছে আবার, যেন ভারী মজা হচ্ছে। রিঙ্কিকে দেখে অবাক হচ্ছিলাম। কই, ও তো ভয় পাচ্ছে না। রাগে চোখ দুটো জ্বলছে ওর। আমাকে ঠান্ডা গলায় বলল, দিভাই, সাইকেলটা নিয়ে তুই ওই দিকটায় গিয়ে দাঁড়া। আর তুই? কাঁপা গলায় বললাম। ও আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ হ্যাঁ করে আবার হেসে উঠল শিয়াল দুটো। তখনই আমাকে স্তব্ধ করে দিয়ে রিঙ্কি এক প্রচণ্ড চড় কষালো সামনের ছেলেটার গালে। এমন আওয়াজ হলো যে চমকে গেলাম। ছেলেটাও অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্য ছেলেটা ছুটে রিঙ্কিকে ধরতে এলো। ভয়ে চোখ বিস্ফারিত আমার। দেখলাম রিঙ্কি এক প্রচণ্ড ঘুষি মারল ছেলেটার নাকে। বাপরে বলে ছেলেটা বসে পড়ল। নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছিল ওর। তারপর যেন একটা ঝড় বয়ে গেল আমার চোখের সামনে। ক্রমাগত লাথি আর ঘুষিতে ছেলে দুটোকে দুদিকে ছিটকে ফেলল রিঙ্কি। আমি হাঁ করে তাকিয়ে আছি তখনও। যা দেখছি ঠিক দেখছি? কি দেখছিস দিভাই? মা আর বাবাকে ফোন কর, পুলিশ নিয়ে আসতে বল। শেয়াল দুটোকে গারদে ভরতে হবে তো। জন্তুগুলো খোলা ঘুরে বেড়ালে খুব বিপদ। আমি তাড়াতাড়ি রাঙামামাকে ফোন করলাম। একটু পরেই তারা পুলিশ নিয়ে চলে এলেন। শেয়াল দুটোকে তুলে নিয়ে পুলিশ চলে গেল। সব শুনে রাঙামামা রিঙ্কির পিঠ চাপড়ে দিলেন। সাবাস, একটা কাজের মতো কাজ করেছিস। আমি হাঁ করে তাকিয়েছিলাম। সন্ধ্যায় চা খেতে খেতে রিঙ্কিকে জিজ্ঞেস করলাম, এটা কি করে সম্ভব হলো রিঙ্কি? এ কি দেখলাম আমি? এ কোন রিঙ্কিকে দেখলাম? তুই জানিস না দিভাই, সেই বাজে ঘটনার পরে বাবা আমাকে মার্শাল আর্টে ভর্তি করে দিয়েছিল। কয়েক বছর ধরেই তো আমি টেকন্ডো শিখছি। বাবা বলেছেন, মেয়েদের নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে শেখা উচিত। আমিও তাই করলাম। এমন শিক্ষা দিয়েছি জন্তু দুটোকে, ভবিষ্যতে অন্য কোনো মেয়েকে অসম্মান করার আগে দুবার ভাববে। ভাবতেই পারছিলাম না। জানতাম বটে রিঙ্কি মার্শাল আর্ট শিখছে, তাতেই এমন রূপান্তর। সেই ভীতু রিঙ্কি এখন কোথায়? কি ছিল আর কি হয়েছে ও? হাঁ করে তাকিয়ে রইলাম। রিঙ্কির চেহারায় তখন ঠিকরে পড়ছে আত্মবিশ্বাস। কলমে মাধবী ভট্টাচার্য, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।